রেডিও চিলমারি। শুরু হচ্ছে কুড়িগ্রামের নদ নদী, জেলে জীবন, নদী অধিকার, পরিবেশ ও নদী ভাঙ্গন নিয়ে বিশেষ আলাপচারিতা নদী কথন। দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে নদীময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কুড়িগ্রামের নদ নদী, জেলে জীবন, নদী অধিকার, পরিবেশ ও নদী ভাঙ্গন নিয়ে বিশেষ আলাপচারিতা নদী কথন। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি লুৎফুন্নাহার হ্যাপি। নদী কথন অনুষ্ঠানটি রেডিও চিলমারি ৯৯.২ FM এর পাশাপাশি সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। আজকের এই বিশেষ আয়োজনে আমরা কথা বলবো কুড়িগ্রামের প্রাণ নদ নদীকে ঘিরে মানুষের জীবন, জেলেদের সংগ্রাম, নদীর অধিকার, নদীর প্রাণ প্রকৃতি এবং নদী ভাঙ্গন নিয়ে। এ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুইজন নদীকর্মী। রয়েছেন জনাব সঞ্জয় চৌধুরী, প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান, গ্রিন ইকো ফাউন্ডেশন, এবং আছেন জনাব জাহানুর রহমান, নদীকর্মী ও নির্বাহী পরিচালক, সারথি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা চলে যাব মূল আলোচনায়, তবে তার আগে শ্রোতা ও দর্শক জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত ট্রান্স বাউন্ডারি রিভার্স অব সাউথ এশিয়া বা ট্রোসা ২ প্রকল্পের সৌজন্যে। প্রথমে গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান জনাব সঞ্জয় চৌধুরীর কাছে জানতে চাই কুড়িগ্রাম জেলার নদ নদীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আচ্ছা, প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি। জি, যারা শুনছেন, দেখছেন, সবকিছু মিলে সবাইকে নদীময় শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। জি, সেই সাথে রেডিও চিলমারি সুন্দর একটা আয়োজন করেছে। আচ্ছা, কুড়িগ্রাম জেলার বর্তমান নদ নদীগুলোর অবস্থা যদি আমরা বলতে যাই, জি, তো সেক্ষেত্রে প্রথমেই উঠে আসে অধিকার নিয়ে। আচ্ছা, আমি খুব সহজ করে বলি, সেটা হচ্ছে যে আমার নাম যদি আমি বলতে না পারি, জি, তো এটা তো একটা বড় পরিচয়ের একটা ক্রাইসিস। জি, তো সেক্ষেত্রে আমরা বলতে চাই যে কুড়িগ্রামে ৫০ কিংবা তারও অধিক নদী রয়েছে, জি, কিন্তু সরকারি বেসরকারি যেভাবেই বলি, এই নদীগুলো তালিকায় নেই সবগুলো। জি, তো এক কথায় বুঝতে পারছি যে কুড়িগ্রামের নদীগুলো তার নিজের আইডেন্টিটি পাচ্ছে না। আচ্ছা, ফলে সেখান থেকে একটা আমরা বুঝতে পারছি, অথচ এই জেলার মধ্যে দিয়ে বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ নদী প্রবাহিত হয়েছে, জি, যা আমাদের ভাটির জেলাগুলোতে বা অঞ্চলগুলোতে একটা বড় রকমের, আমি যদি বলি পরিবেশগত বলুন, অর্থনৈতিক বলুন, জি, জীববৈচিত্র্যের দিক থেকে বলুন, সমস্ত দিক থেকে এই নদীগুলো একটা মানে পজিটিভ প্রভাব রাখছে। আচ্ছা, তো ফলে এই নদীগুলোর অনেকগুলোই তালিকায় নেই। আর যদি বলি যে পরিচর্যার অভাব ইত্যাদি এই সমস্ত কিছু আছে, তার মধ্যে দিয়েও যেগুলো নদী এখনো স্বাস্থ্যকর সেগুলোর জি, জন্য ভালো লাগে আর কি। জি। নদীকর্মী ও সারথির নির্বাহী পরিচালক জনাব জাহানুর রহমান, কুড়িগ্রাম জেলায় মোট কতটি নদ নদী রয়েছে? এটি আপনাকে ধন্যবাদ। জি, রেডিও চিলমারির দর্শক শ্রোতা যারা দেখছেন, শুনছেন, জি, সবাইকে শুভেচ্ছা জানাই, নদীময় শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করেছেন এটি খুবই একটি জটিল প্রশ্ন, আচ্ছা, কারণ এটি নদীর সংখ্যা কতটি আছে, কতটা নদী কুড়িগ্রাম জেলায়, জি, এটি বলতে গেলে আপনাকে কয়েকটি ভাগে বিভক্ত হতে হবে। আচ্ছা, আমরা যদি ধরি যে জেলা প্রশাসনের একটি নদী তালিকা আছে, জি, আমরা যেটি জেলা প্রশাসনের ওয়েবসাইটে গেলে আমরা দেখি সেখানে 16টি নদীর কথা বলা আছে। আচ্ছা, আবার পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে সেখানে 16টি নদীর কথা বলা আছে। জি, এখন পানি উন্নয়ন বোর্ড একটি নদী খনন করলো 2016 সালে, আচ্ছা, যেটা বুড়ি তিস্তা নাম, উলিপুর দিয়ে প্রবাহিত হলো। জি, এই যে নতুন একটি নদী খনন করলো, তাহলে নদীর সংখ্যা 17টা হওয়ার কথা, জি, সেটি নেই, 17টা নদী নাই। আবার জাতীয় নদী রক্ষা কমিশনের একটি তালিকা আছে, আচ্ছা, সেখানকার নদী সংখ্যা, তারপর নদীর
আরেকটি দপ্তর আছে, সেখানে 37টি আমরা নদীর সংখ্যা পাচ্ছি কুড়িগ্রাম জেলায়। আচ্ছা। আবার আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা মাঠ পর্যায়ে পাচ্ছি অর্ধ শতাধিক, যেটি দাদা ইতিপূর্বে বলেছেন। জি। আমরা ইতিমধ্যেই যারা মাঠে কাজ করি, নদী নিয়ে বিভিন্ন সময় নদীগুলোকে দেখি, নদী সম্পর্কে একটু জানার চেষ্টা করি, নদী পাড়ে যাই। জি। আমি এখন পর্যন্ত 53টা নদী পেয়েছি কুড়িগ্রাম জেলায়। আচ্ছা। এখানে কিছু নদী আছে সিজনাল, কিছু নদী আছে যে 12 মাসই থাকে, সেগুলো আছে। কিন্তু যে নদীটি বছরের 8 মাস 10 মাস প্রবাহ দিচ্ছে, বা ব্রিটিশ 62 সময়ে এখানে ভূগোলে যে ম্যাপগুলোর মধ্যে আছে আমাদের, জি। সেখানে নদী বলা হয়েছে, তাহলে এগুলোকে আমার কাউন্ট করতে হবে। আচ্ছা। এখন এই নদীটাকে কে মেরে ফেললো, নদীটি এখন কার দখলে আছে, সেটি গুরুত্বপূর্ণ নয়। এটি যে একটি নদী এবং এই নদীর একটি নাম আছে, আচ্ছা। সেটি গুরুত্বপূর্ণ। জি। জি। গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান জনাব সঞ্জয় চৌধুরী, নদীর অধিকার বলতে আমরা কি বুঝি? নদীর অধিকার বলতে নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে। আচ্ছা। তার মানে হচ্ছে যে একজন মানুষ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা তাকে আক্রমণ করা হয় বা কোনোভাবে তার ক্ষতি করা হয়, জি। সে যেমন আইনি ব্যবস্থা চাওয়ার অধিকার রয়েছে, জি। ঠিক তেমনিও মানে নদীরও সেই অধিকারটা রয়েছে। আচ্ছা। তো প্রথম কথা যদি এটা হয় যে আইনি একটা অধিকার নদীর লাগবে, জি। নদীর অধিকার বলতে আমরা এটা বুঝি, এটা বাংলাদেশে নদী সুরক্ষার জন্য আইন আছে, কিন্তু তার বাস্তবায়নটা হচ্ছে একদমই বিপরীতমুখী। আচ্ছা। হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে নদীর আইন রয়েছে, বিধান রয়েছে, কিন্তু সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা আমরা একদম ফিল্ডে থেকে দেখতে পাচ্ছি বা আশপাশে একটু তাকালেই দেখতে পাচ্ছি। এটা একটা। আর একটা বিষয় হচ্ছে যে নদীর অধিকার বলতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ জি। এটা অব্যাহত থাকতে হবে। আচ্ছা। ঠিক আছে? তো এই স্বাভাবিক পানি প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, জি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নদী তার অধিকার হারাচ্ছে। আচ্ছা। এটা। তারপরে হচ্ছে নদী কেন্দ্রিক জীবনযাত্রা সহ জীববৈচিত্র্য। জি। এই বিষয়টাও যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, জি। তাহলে সেটাও কিন্তু আমরা বলতে পারি যে নদীর অধিকার সেটা পাচ্ছে না। তো আচ্ছা। আমরা বলতে চাই সার্বিকভাবে যে নদীর স্বাভাবিক প্রক্রিয়া মেনে সে চলতে পারছে কিনা, সেটা হচ্ছে নদীর অধিকার। আচ্ছা। জনাব জাহানুর রহমান, নদী ভাঙ্গনের হাহাকার কেন থামছে না? নদী ভাঙ্গনের হাহাকার কেন থামছে না, এটি সারা বাংলাদেশের পার্সপেক্টিভটা আলাদা। জি। কুড়িগ্রাম জেলার প্রেক্ষাপটটি একদম ভিন্ন। আচ্ছা। এটি দেখা যায় যে নদীগুলো আছে কুড়িগ্রামের, বিশেষ করে ধল্লা, তিস্তা, ব্রহ্মপুত্র, জি। এই ব্রহ্মপুত্র নদীর যে প্রবাহ, পানি প্রবাহটা, সেটি এবং আমাদের এখানকার যে মাটির বৈশিষ্ট্য, জি। সেটি সাথে আমরা যদি ধরি যে উজানে যখন অতি বৃষ্টি হয়, ভারী বৃষ্টিপাত হয়, জি। তখন যে পানিটা আসে, এই চাপটি নেওয়ার মতো আমাদের যে মাটিগুলো আছে, সেটি এতটা শক্তিশালী নয়, মানে ভঙ্গুর প্রকৃতির আমাদের মাটিটা। জি। যার কারণে হয় কি যে ওই অতি স্রোতটা এটি নিতে পারে না। তারপর দীর্ঘদিন নদী ব্যবস্থাপনার অভাবে, সঠিক ব্যবস্থাপনা না হওয়ার কারণে নদী তলদেশটা ভরাট হয়ে গেছে। জি। যার কারণে যখন অধিক পানি আসে বর্ষা মৌসুমে, আমরা দেখি তখন কি হয় যে এই নদীটা যে অধিক পানি ধারণ করবে এটি জি। হয় না। তখন কি হয়, এই দুই দিকে পাড়ে গিয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। জি। এই চাপটি নদী নিতে পারে না। এখন আমার এটার জন্য যে ব্যবস্থাপনাটি হওয়ার কথা ছিল, যে নদীর তীরগুলো সংরক্ষণ করা, নদীটা খনন করা, জি। এই সঠিক পরিচর্যা করা, সেটি হয় না। যার কারণেই মূলত নদীর পাড়ের মানুষের হাহাকার সেটি থামছে না। আর পাশাপাশি হলো রাষ্ট্রীয় কিছু জায়গা আছে, সেটির অভাব রয়েছে, যারা যে জায়গাটি দায়িত্ব পালন করার কথা সেটি জি। সঠিকভাবে করছে না। আচ্ছা। আমাদের এখানে যে আছে নদী, এখানে পানি উন্নয়ন বোর্ড আছে, জি। জেলা প্রশাসনের যে দপ্তর আছে, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর আছে, তারা যে কাজগুলো করবেন সেই কাজটি সঠিক মতো হচ্ছে না। তারা হলো যখন বাড়ি ভেঙে যাবে সেখানে 2 বাই 3 দিবেন, কিছু ত্রাণ দিবেন, জি। এটির মধ্যে সীমাবদ্ধ থাকছেন। দীর্ঘমেয়াদী যে টেকসই কোনো ব্যবস্থাপনা নেবে নদীকে ঘিরে, নদী পাড়ের মানুষের কষ্ট লাঘবের জন্য, সেটি হচ্ছে না। সেটি জিও বলি, এনজিও বলি, সবার ক্ষেত্রে একই কারণ, যে তারা হলো আমাদের দুঃখটাকে পুঁজি করে তারা হলো প্রকল্পগুলো বাস্তবায়ন করে যাচ্ছে, দীর্ঘমেয়াদী টেকসই কোনো ব্যবস্থাপনা নিচ্ছে না। যার কারণেই নদী পাড়ের হাহাকারটি থামছে না। জি।
সাধারণ মানুষ কিভাবে নদীর প্রাণ প্রকৃতি ধরে রাখতে সাহায্য করতে পারে, এই প্রশ্নের উত্তরটি জানতে চাই গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান জনাব সঞ্জয় চৌধুরীর কাছে। আসলে হয়েছে কি, আমরা যেখানে বসবাস করছি, জি এই মাটি তো আসলে তৈরি হয়েছে মানে নদী দিয়ে বয়ে আসা পলি মাটি থেকে। জি হ্যাঁ, আবার আমরা একটু সভ্যতার দিকে তাকালে আমাদের এই অঞ্চলে বিশেষ করে জি সভ্যতাও গড়ে উঠেছে ওই নদী কেন্দ্রিক। এমনকি আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই সামান্যতম, সেখানেও আমরা দেখতে পারবো যে এখন পর্যন্ত যে সমস্ত বাজারঘাটগুলো আছে, জি এই বাজারঘাটগুলোর আশপাশে কোনো না কোনো একটা নদী আমরা দেখতে পাই। জি হ্যাঁ, একটা বটগাছ থাকে, জি একটা নদী খুঁজলে নদী পাওয়া যাবে। আচ্ছা, তো এই যে নদীকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলের স্থানীয় জনপদ গড়ে উঠেছে, জি বা আমরা যেটা বলি আর কি যে মানুষের চলাফেরা, তো আসলে এটাকে আমরা যদি বলি হাজার হাজার বছর ধরে কিন্তু এই ধারা চলে এসেছে। জি এখন আমরা যদি বলি যে মানুষের জিনগত একটা সজ্জাও তৈরি হয়েছে এই নদীকে কেন্দ্র করে। আচ্ছা হ্যাঁ, জি সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলের নদীগুলোর ক্যারেক্টার আমাদের এই অঞ্চলের ওই স্থানীয় মানুষজনই বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা সংকট দেখা যায়, সেটা হচ্ছে যে জলবায়ুগত যে ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হচ্ছে, জি যার ফলে কিন্তু এই যদি বলি যে জিনগত যে সজ্জাটা তৈরি হয়েছে মানুষের এই হাজার হাজার বছর ধরে আমাদের এই অঞ্চলে, সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। কিরকম ভাবে? আমরা জানি যে এই সময় বন্যা হবে, এত পরিমাণ মানে পানি উঠতে পারে, বন্যা হতে পারে, জি তার জন্য মানে একটা প্রস্তুতি থাকে। জি কিন্তু ম্যানমেড যদি বলি যে উজানের বাঁধ হঠাৎ করে খুলে দেয়া, হঠাৎ করে একটা ফ্লাশ ফ্লাড হওয়া, জি সেটা একটা। তারপর হচ্ছে প্রকৃতিও এখন এমন সমস্ত রূপ প্রকাশ করছে যে হঠাৎ করে প্রবল বর্ষণ, উজানের ঢল নেমে আসা, এতে করে কিন্তু আমাদের এই স্থানীয় জনপদ মানে বুঝতে পারছে না যে আচ্ছা নদী কি ধরনের আচরণ করছে। জি হুম, তো যদি আমরা একদম নদীকে নদীর মতো মানে পরিচালিত হতো, জি সেক্ষেত্রে স্থানীয় জনগণ বা স্থানীয় জনপদের একটা বিশেষ ভূমিকা ছিল। তারা নিজেদের মতো একটা প্রস্তুতি নিতে পারে এবং নদী কখন কোথায় ভাঙবে তারা কিন্তু বলতে পারেন। জি ঠিক আছে? জি আচ্ছা, এটা একটা। তো স্থানীয় মানুষজন, এখানে আমি আরেকটা প্রসঙ্গ টানি, সেটা হচ্ছে যে স্থানীয় মানুষজন কেন নদীর প্রতি আগ্রহী হবে? আচ্ছা প্রথম কথা, আচ্ছা আহ, আমি এর মধ্যে একটা চরে গিয়েছি। চর কি বলে ওটাকে, কড়াই বরিশাল, জি তাই না? জি আচ্ছা, এটা চিলমারিরই বোধহয় হ্যাঁ জি একটা চর আর কি, চারিদিকে নদী বেষ্টিত। তো এই চরে একটা স্কুল, এবং সেই স্কুলটা হচ্ছে নিম্ন মাধ্যমিক। জি ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি সেকশন আছে এবং সেই সাথে অষ্টম শ্রেণী পর্যন্ত। তাহলে আমার নদী বেষ্টিত জনপদ, তারা সর্বোচ্চ পড়ালেখার সুযোগ পাচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত। জি তাহলে আমি রাষ্ট্র ব্যবস্থা থেকে তাদেরকে কোন সুযোগ সুবিধা দিচ্ছি? আমি বেসরকারি সংস্থা থেকে দিচ্ছি বা আন্তর্জাতিক সংস্থা থেকে আমি তাদেরকে কিভাবে সহায়তা করছি যে জি তারা নদীর প্রতি আগ্রহী হবেন? তার একটা মেয়ে সন্তান থাকলে অষ্টম শ্রেণী পাশ করার পর তো তাকে নদী পেরিয়ে যেতে হবে, চিলমারিতে আসতে হবে। জি তো সে কিভাবে পড়ালেখা করবে? বাল্যবিবাহ তো তার এমনি হবে। তাহলে রাষ্ট্র আমাকে কতটুকু কি দিচ্ছে তার উপর ভিত্তি করে না আমি মোটিভেটেড হব। আচ্ছা তো এই জায়গায় আমার প্রশ্ন যে আসলে স্থানীয় জনপদই আসলে এই মানে নদীগুলোর বিশেষ সুরক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখতে পারে। তবে আমাকেও আমার রাষ্ট্র ব্যবস্থাও আমাকে কিছু দিতে হবে, তবে জি এটা সম্ভব। জি নদীকর্মী ও সারথী নির্বাহী পরিচালক জনাব জাহানুর রহমান, কুড়িগ্রামের নদ নদীগুলোতে আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত এখন সেই পরিমাণ মাছ পাওয়া যায় না, এর কারণগুলো কি? নদ নদীগুলো থেকে মাছ কমে যাওয়ার পিছনে তো কয়েকটি কারণ আছে। জি আমরা শুরুতেই নদীর কথা যদি বলি, যে নদীর একটি কারণ মাছ জি কমে যাওয়ার যে নদীগুলোর তলদেশ ভরাট হয়ে গেছে। জি এখানে ব্রহ্মপুত্র যদি বলি আমরা, বা তিস্তায় এবছর ফেব্রুয়ারি মাসের 8 তারিখ আমি একটি দক্ষিণবঙ্গ থেকে নৌকা নিয়ে আসি। জি সেই নৌকাটা হলো তিস্তা দিয়ে আমরা ঠুকাইতে পারছি না, যেখানে 4 ফিট গভীর হলে এই নৌকাটা যাতায়াত করতে পারে। জি তার মানে আমার তিস্তা নদীতে 4 ফিট গভীর পানি নাই। তো এই তিস্তা নদীতে যে মাছগুলো থাকে, ব্রহ্মপুত্র আমরা সাহেবের আলগা ইউনিয়ন পর্যন্ত যেতে পারি নাই এই নদীতে পানি না থাকার কারণে। তার মানে আমার এইখান থেকে 15-20 কিলোমিটার পর্যন্ত উজানে গেলে আর ব্রহ্মপুত্র নদীতে পানি নেই। তো ব্রহ্মপুত্রের জন্য যে মাছগুলো হয়, জি যেগুলো গভীর পানির মাছ, আচ্ছা বাঘার, বোয়াল বা অন্যান্য বড় মাছ যেগুলো আছে, জি এই মাছগুলো তো এখানে থাকবে না। তার মানে এখানে পানির স্তর না থাকার কারণে মাছ স্বাভাবিকভাবে চলে কমে যায়। যাচ্ছে। জি এছাড়া হলো যে মাছগুলো হলো
স্রোত লাগে তার বংশ বিস্তারের জন্য, প্রজননের জন্য স্রোতের দরকার। জি বৈরালী মাছ এখানকার, সেই স্রোতটি এখানকার নদীতে পর্যাপ্ত পাচ্ছে না। আচ্ছা তাহলে বাঁশপাতারি নামে একটি মাছ আছে, জি এই মাছটির প্রজননের জন্য অধিক স্রোত, খরস্রোতা যখন থাকে তখন এটার প্রজনন হয়। তো এই মাছটি প্রজনন করার জন্য খরস্রোতটা আমার এই সময়ে পাচ্ছি না, গভীরতাটা পাচ্ছি না, যার কারণে মাছ কমে যাচ্ছে। জি এই এখানকার যে দেশি প্রজাতির, এক সময়ে আমরা এখানে 50-এর অধিক দেশি প্রজাতির মাছ পেতাম আচ্ছা এই নদীগুলোতে। আচ্ছা ধল্লার মধ্যে যে পুঁটি মাছের লোভেরে বগা, এ, ফান্দে পড়িয়া বগা কান্দের, যে জি গানের কথা আমরা জি বলছি, ভাওইয়া গানের, জি সেই বগা আজ ধল্লা নদীতে কোনো পুঁটি মাছ পাচ্ছে না। ধল্লা নদীকে খনন করার নামেই ক্যানেল বানানো হচ্ছে। আচ্ছা একটা নদীকে 2 কিলোমিটারের নদী, সেই নদী দৈর্ঘ্যের প্রস্থের একটি নদী 2 কিলোমিটার, সেই নদীকে এখন একটি ক্যানেলের রূপ দেওয়া হচ্ছে। জি তো এখানে স্বভাবতই মাছগুলো থাকবে না। আচ্ছা এই মাছগুলো, নদীগুলো যেহেতু ভরাট হয়ে যাচ্ছে, পরিচর্যা হচ্ছে না, গভীরতা কমে যাচ্ছে, সেটি একটি কারণ হলো মাছ কমে যাওয়ার। আরেকটি কারণ হলো আমরা অধিক মাত্রায় আমাদের কৃষি জমিগুলোতে কীটনাশক ব্যবহার করছি, আচ্ছা যেটি আগে জৈব ব্যবস্থাপনায় কৃষকরা চাষাবাদ করত, সেখানে কীটনাশক ব্যবহার হচ্ছে। এটি বৃষ্টির পানিতে হোক বা বন্যার সময় যখন ওই যে আমাদের নদীর একই কথা আসে জি যে গভীরতা যেহেতু কম, তলদেশ ভরাট হয়ে উপচে পড়ে পানি, লোকালয়ে চলে আসে। আর লোকালয়ে কি আছে আমার, আমার আছে কেমিক্যাল। জি এই কেমিক্যাল ধোয়া পানিটা যখন যায় তখন মাছটা বন্ধা হয়ে যায়। আচ্ছা এই প্রজনন ক্ষমতাটা কমে যাওয়ার কারণেই মাছ কমে যাচ্ছে। জি শ্রোতা শুনছেন ও দেখছেন নদ নদী জেলে জীবন নদী অধিকার পরিবেশ ও নদী ভাঙ্গন নিয়ে বিশেষ আলাপচারিতা নদী কথন। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি লুৎফুন্নাহার হ্যাপি। অনুষ্ঠানটি রেডিও চিলমারি ৯৯.২ FM এর পাশাপাশি সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। আজকের এই বিশেষ আয়োজনে আমরা কথা বলছি কুড়িগ্রামের প্রাণ নদ নদীকে ঘিরে মানুষের জীবন, জেলেদের সংগ্রাম, নদীর অধিকার, নদীর প্রাণ প্রকৃতি এবং নদী ভাঙ্গন নিয়ে। আমরা আবারও গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান জনাব সঞ্জয় চৌধুরীর কাছে জানতে চাই, নদ নদীতে কি ধরনের দূষণ মাছের প্রজননে বেশি ক্ষতি করছে। আচ্ছা, আহ, আমি মাঝে মাঝে একটু চরে যাই, আচ্ছা সেখানকার প্রাণ প্রকৃতি দেখার চেষ্টা করি। এটা গত বছর অর্থাৎ 25 সালের জি মাঝামাঝি একটা সময় হবে। আমি গেলাম হচ্ছে ব্রহ্মপুত্রের কিছু চরে। আচ্ছা আমি সেখানে কিছু বিষয় দেখার চেষ্টাই করেছি, আমি ছবিও তুলেছি যে চরের মধ্যে কি কি ধরনের আসলে দূষণগুলো মানে কি কি দ্বারা দূষিত হচ্ছে, মানে কি কি আচ্ছা মানে আমরা আইডেন্টিফাই করতে পারছি। তো আমি দেখলাম যে প্লাস্টিকের ছেঁড়া স্যান্ডেল, জি সেই জি স্যান্ডেলের ফিতা, আচ্ছা, তারপর হচ্ছে যে কলমের হেড আচ্ছা প্লাস্টিক, আচ্ছা, বিভিন্ন চিপসের প্যাকেট ট্যাকেট জাতীয় ইত্যাদি অনেক কিছুই পাচ্ছি, এমনকি জি পলি ব্যাগ যেগুলো আমরা বাজারে গেলে পাই, হ্যাঁ সেই পলি ব্যাগগুলো আমি দেখছি। আচ্ছা, তারপর হচ্ছে ওটাকে আমি কি বলবো, ওই যে ফোম বলে সাদা, একটু বেশ জি জি বিভিন্ন, ককশিট ককশিট, জি রাইট, এই ককশিট প্রচুর ভেসে আছে। জি আরও মর্মান্তিক ব্যাপার হচ্ছে যে আমি আহ, মানে কিছুদিন ধরে তিস্তা নদীর চরে প্রচুর পরিমাণ ওয়ান টাইম প্লাস্টিকের প্লেট আমি লক্ষ্য করলাম। জি আচ্ছা, আমরা নদীকে বাঁচানোর জন্য বিভিন্ন কর্মসূচি নিতেই পারি, কিন্তু সেখানে যদি এত পরিমাণ ময়লা আবর্জনা রেখে আসি, জি আপনি অবাক হবেন, বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশ থেকে বাংলাদেশের নদীগুলো দিয়ে প্রত্যেকদিন যে পরিমাণ জি প্লাস্টিক বর্জ্য প্রত্যেকদিন যে পরিমাণ ভাটির দিকে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে যাচ্ছে, বছর শেষে ৭৩,০০০ টন শুধু শুধু প্লাস্টিক বর্জ্য অ্যাড হচ্ছে বঙ্গোপসাগরে। আচ্ছা হ্যাঁ, তো এটা কিন্তু শুধু আমাদের স্থানীয় পরিবেশের জন্য হুমকি তা না, এটা একটা বৈশ্বিক সমস্যা। জি মানে আমি আমার বাড়ির পাশের ছোট্ট নদীটাতে একটা চিপসের প্যাকেট ফেললাম, মানে আমি একটা বৈশ্বিক সমস্যা তৈরি করলাম। জি হ্যাঁ, তো মাছের প্রজনন নিশ্চয়ই, এই যে খোকন ভাই বললেন যে যে সমস্ত কেমিক্যাল আমাদের চাষাবাদের জন্য ব্যবহার করা হচ্ছে বা জি কীটনাশক বা রাসায়নিক সার, সেগুলো আসলে মানে সেগুলো ওই বৃষ্টির পানিতে বিভিন্নভাবে গিয়ে সে ক্ষতি করছে, এবং সেই জি সাথে প্লাস্টিক বর্জ্য কিন্তু এখন একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। জি
নদীকর্মী ও সারথীর নির্বাহী পরিচালক জনাব জাহানুর রহমান, মৎস্য বিভাগের উদ্যোগগুলো কি মাঠ পর্যায়ে কাজে লাগছে? জি, অবশ্যই লাগছে। তবে উদ্যোগগুলো আরো মাঠ পর্যায়ে যারা আছেন, জি মানে যাদের জন্য আমরা করছি, তাদের সাথে সমন্বয় করে করলে আরো ভালো হয়। জি যেমন আমরা দেখি যে মৎস্য সপ্তাহ পালন হয়। জি এই মৎস্য সপ্তাহ পালনের নামে সরকারি পুকুরগুলোতে যদি আমি 2 কেজি পোনা কিনে অবমুক্ত করি, জি তাহলে নিশ্চয়ই এটি সফলতা আমরা বলবো না। জি আবার নদীগুলোতে যে মাছগুলো আগে ছিল, এখন নেই, জি এই দেশি প্রজাতির মাছগুলোকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থাপনাটি কিন্তু হচ্ছে না। আচ্ছা তারপরে আমরা বলি যে মৎস্য সপ্তাহে যখন করে বা কোনো নিষেধাজ্ঞার সময়গুলো যখন থাকে, জেলেদের জন্য যে বাজেটটা ধরা হয়, জি সেই বাজেটটা কতটুক কাজে লাগে জি আর জেলেটার চাহিদাটা কি, সেটি কিন্তু দেখা হচ্ছে না। দুইটার সমন্বয়টা মাঠ পর্যায় থেকে যায় না। একটা এসি রুমে বসে থেকে কর্মকর্তা কেউ একজন, উনি হলো তার নিজের মতো করে এটি তৈরি করলেন এবং মাঠ পর্যায়ে এটি বাস্তবায়নের চেষ্টা করেন। যার কারণে মাঠ পর্যায়ের এটি মৎস্য ব্যবস্থাপনার যেটা আছে, কাজ না করে এমনটি আমরা বলবো জি না, কাজ করে, কিন্তু আরো ভালোভাবে জি এটি করার জন্য এটির ব্যবস্থাপনাটি অন্যভাবে মাঠে যারা আছে জি তাদের সাথে সমন্বয় করা দরকার মনে করি। জি গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান জনাব সঞ্জয় চৌধুরী, জেলেদের জীবনে মাছের ঘাটতি কি ধরনের অর্থনৈতিক প্রভাব ফেলছে? না, নিশ্চয়ই আমার পেশা যেটা, জি সেটা থেকে যদি আমি ছিটকে পড়ি তাহলে তো জি আমার মূল জায়গাটাই, আমি আহ, 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 এই প্রতিষ্ঠানটা পরিচালনা করি গ্রিন ইকো ফাউন্ডেশন, তার জি বাইরে আমি একটি কলেজে শিক্ষকতা করি। আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে যে আমি যেখানে কাজ করি সেই জায়গা থেকে যদি আমাকে বের করে দেয়া হয়, জি হ্যাঁ, তো তখন তো আসলে নিঃসন্দেহে এটা সরাসরি প্রভাব ফেলবে। তো জি জেলে সম্প্রদায় হচ্ছে তাদের, মানে বংশানুক্রমিকভাবে বলুন, মানে একদম পারিবারিকভাবে যেভাবেই বলুন, তাদের পেশাটাই হচ্ছে আসলে এই মাছ ধরা, সেটার সাথে বাণিজ্য করা ইত্যাদি। জি তো এখন যেহেতু প্রাকৃতিক কারণে, মানব সৃষ্ট কারণে জেলে সম্প্রদায় মাছ পাচ্ছে না, জি খোকন ভাই বললেন যে 50 প্রজাতির মতো মাছ আমাদের এই অঞ্চলে দেশীয় প্রজাতির পাওয়া জি যেত, এখন যেটা জি পাওয়া যায় না। আমিও কথা বললাম সেদিন, এক চাচা দেখি যে ওই যে ছটকা জাল না কি বলে, যেটাকে টেনে তোলে আর কি, হ্যাঁ, জি হ্যাঁ, ছটকা জাল। আচ্ছা, সেই জাল দিয়ে বারবার ইয়ে করছেন এবং মাছ পাচ্ছে না। তো আমি বললাম যে চাচা, মাছ নাই নাকি? তো বলছে বাবা, এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। তো আচ্ছা একজন জেলে যখন এরকম ভারাক্রান্ত কণ্ঠে বলেন যে বাবা, আগের মতো আর মাছ এখন পাওয়া যায় না, জি তো এর থেকে হৃদয় বিদারক ঘটনা আমাদের এই কুড়িগ্রামের মতো অঞ্চলে আর কি হতে পারে? জি তো ফলে তারা পেশা চেঞ্জ করে যাচ্ছেন, অন্যান্য সেক্টরে যাচ্ছেন, বিভিন্নভাবে শহর অঞ্চলমুখী হচ্ছেন, কিন্তু আমরা আমরা আমাদের ওই প্রকৃতি কেন্দ্রিক, জীবন কেন্দ্রিক সেই ব্যবস্থা থেকে হারিয়ে যাচ্ছে আর কি। জি নদ নদীগুলোতে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবনে কি ধরনের প্রভাব পড়ে? এ প্রশ্নের উত্তরটি জানতে চাই নদীকর্মী ও সারথীর নির্বাহী পরিচালক জনাব জাহানুর রহমানের কাছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব পড়ে। জি যেটি হলো যে সরাসরি তাদের পেটের উপর, রুজির উপর, আয়ের উপর প্রভাব পড়ে। জি যার কারণে আমরা যদি বলি যে জেলে সম্প্রদায় যারা আছে তাদের কিন্তু পেশা শুধুমাত্র জেলে, জি ভিন্ন কোনো পেশা নেই। সঞ্জয় দাদা কিছুক্ষণ আগে বললেন যে উনি ওই নদী কর্মীর পাশাপাশি উনি একটি কলেজে পড়ান। জি তো ওনার কিন্তু পেশা কলেজ পড়ানো, পাশাপাশি উনি একজন উদ্যোক্তা। জি ওনার গ্রিন পেন নামে একটি প্রতিষ্ঠান আছে, গ্রিন জি ইকো প্রতিষ্ঠানের। তো এরকম যখন পেশা ভিন্ন ভিন্ন, আমাদের অনেকের পেশা আছে যারা আমরা মেইনল্যান্ডের বাসিন্দা, জি তারা কৃষিকাজ করি, তারা পাশাপাশি শিক্ষকতা করি, দোকানও থাকতে পারে। জি কিন্তু যারা মৎস্যজীবী, জি জেলে সম্প্রদায়ের মানুষ, তাদের কিন্তু পেশা হলো শুধু মাছ ধরা। জি এখন এই মাছ ধরাটা যখন তাদের বন্ধ হয়ে যায়, তখন মানে সরকার ঘোষিত সময়ে জি যখন জি আমরা মাছ ধরাটা বন্ধ করে দিলাম, জি এই সময়টা আমরা তাকে কি দিই? 10 কেজি বা 20 কেজি চাল দিয়ে দিচ্ছি। জি তো একজন জেলের সংসারে হলো 4 জন মানুষ, জি তাকে আমি 20 কেজি চাল দিয়ে বললাম যে তুমি এই 22 দিন পর্যন্ত নদীতে নামতে পারবে না। জি তার মানে সরাসরি তার রুজ পেটের উপরে আমরা আঘাত হানলাম। আচ্ছা তো পাশাপাশি এই যে জেলেটা, গরিব একজন জেলে, জি উনি ওনার জালটি কেনেন দাদনের টাকায়, জি নৌকাটি তৈরি করেন দাদনের টাকা দিয়ে। তো ওই সময়ে এক হলো তার ঘরে ভাত নেই, জি দ্বিতীয়ত হলো
ওই যে দাদনের টাকা, দাদন ব্যবসায়ীরা ঋণের কিস্তির জন্য চাপ দিচ্ছেন, জি তার মনস্তাত্ত্বিক যে প্রভাবটি পড়ে, তখন কি করে বাধ্য হয়ে উনি এখান থেকে মাইগ্রেট হয়ে কিন্তু জেলা চেঞ্জ করে চলে যায়। আচ্ছা অনেক জেলে আছে পালিয়ে চলে যায় জি যে এই 6 মাস যেন আর না আসে যতদিন টাকাটা শোধ না করে। জি তো তার জীবনযাত্রার উপরে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে প্রভাবটি পড়ে এই জি নিষেধাজ্ঞার সময়টা। জি এটা কিন্তু এই কাজটি আমরা কিন্তু করতে পারি, যে যারা এই নিষেধাজ্ঞার সময়টি দিচ্ছে, জি তাহলে এই জেলেকে যে ঋণ দেওয়ার ব্যাপারটি জি উচ্চ সুদে মহাজনের কাছ থেকে না নিয়ে এটি সরকার দিতে পারে, আচ্ছা যে তুমি আমার জন্য মাছ ধরো, আমি তোমাকে সরকারি ভাবে এত টাকা ঋণ দিলাম, এতে জি হলো, বা বিনা সুদেও ঋণ দিতে পারে সরকার। জি আমরা তো অনেক জায়গায় হলো অলাভজনক প্রতিষ্ঠান আছে, জেলেদের জন্য জাল করে দেওয়া, নৌকা করে দেওয়া, আহামরি তেমন কোনো মনে হয় বড় কোনো ক্ষতির কারণ হবে না। জি তো এটি যদি আমরা করে দেই তাহলে জেলেটি নিশ্চিত একটি জীবনযাপন পাবে। জি এবং ওই সময় নিষেধাজ্ঞার সময়টা সে কিন্তু আর তখন ওই অনেকে আছে নিষেধাজ্ঞা অমান্য করে, যেহেতু দাদনের টাকার চাপ জি আছে, জি মাছ ধরতে যাচ্ছে, জি এবং এটি কি হলো, তাকে জেল দিয়ে দিলাম, জি মৎস্য বিভাগ গিয়ে জেল দিয়ে দিল, প্রশাসন গিয়ে জেল দিয়ে দিল, তাহলে তার পরিবারের উপর দীর্ঘমেয়াদী একটি প্রভাব পড়ে। জি গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান জনাব সঞ্জয় চৌধুরী, নদী শুকিয়ে যাওয়া ও ভাঙ্গনের কারণে নদী পাড়ের মানুষেরা কি পেশা পরিবর্তন করছেন? নিঃসন্দেহে পেশা পরিবর্তন করছেন। কারণ হচ্ছে নদী কেন্দ্রিক অনেকগুলো পেশা রয়েছে। জি আচ্ছা, ধরুন নদী পাড়ে একটি পরিবার জি হাঁস পালন করে। জি হাঁস পালন করে। আচ্ছা, এই হাঁস ডিম পাড়বে, সেই ডিম বিক্রি করে তার সংসার চলে। জি আচ্ছা, সেক্ষেত্রে নদী একদম শুকনো খটখটে। সো সেক্ষেত্রে তাদের একটা ঘাটতি হতে পারে। আমি একটু উদাহরণ দিলাম। জি জি আচ্ছা, ওই যে আবার তো ওই জেলে সম্প্রদায়ের কথা চলেই আসে। মাছ জি তো পানি না থাকলে তো আর মাছ শুকনায় হয় না। জি আচ্ছা, আমি ওটাকে সংকোষ নদী, তাই জি, না? আচ্ছা, সংকোচ নদী। সংকোষ নদী এটা একটা ট্রান্সবাউন্ডারি রিভার আর কি। জি এই সংকোষ নদীতে আমি গত বছর গিয়েছি, মানে নদীর চরগুলো ঘুরতে গিয়েছি, গিয়ে দেখলাম মোটামুটি যে সময় নদীতে বেশ পানি থাকার কথা, জি সেই সময় সেই সংকোষ নদী দিয়ে একটা দেশীয় প্রজাতির ছাগল পাড়ি দিচ্ছে। আচ্ছা হ্যাঁ, এবং তার হাঁটু পানি হবে আর কি। তো এই যে সংকোষ নদী একটা আন্তঃসীমান্তীয় নদী, জি আহ, এবং এই সংকোষ নদীর কিন্তু ভাগ্যে জোটে নাই যে যে কি বলবো, যে আন্তঃসীমান্তীয় নদী যেগুলো স্বীকৃত, জি তার সেই তালিকায় তার স্থানটি হয়নি। আচ্ছা হ্যাঁ, তো এগুলো বলতে চাচ্ছে এই কারণে যে নদী শুকিয়ে গেলে সেই জনপদ নিঃসন্দেহে। আর আরেকটা বিষয়, আমাদের এই অঞ্চলের আমি আগেই বলেছি যে পলি মাটি দিয়ে গঠিত হয়েছে। আবার এই নদী শুকিয়ে গেলে আপনারা এখন একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছেন কিনা, যে গ্রীষ্মকালেও কিন্তু আমরা বেশ কিছুটা কুয়াশাচ্ছন্ন অবস্থা দেখতে পাই। জি হ্যাঁ, ফলে আমাদের এখানকার আবার এইটার সাথে আমি সেদিন একটু দেখলাম এক জায়গায় যে যারা বিশেষজ্ঞ ভালো বলতে পারবেন, যে যারা ফুসফুস রিলেটেড সমস্যায় ভোগেন, বিশেষ করে অ্যাজমা বা ইত্যাদি, হুম, জি এই নদী শুকিয়ে যাওয়ার সাথেও এই ধরনের রোগীদের কিন্তু বেড়ে যাওয়ার একটা প্রবণতা আমরা বিশেষত উত্তর অঞ্চলে দেখতে পাই। আচ্ছা তাহলে দেখুন যে নদী পাড়ের মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লাস সেই সাথে একটা বড় পরিসরে একটা জনপদ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা এবং মাইগ্রেশনের বিষয়ে আমি যুক্ত করি সঞ্জয় দা যেটি বললেন, জি যে নদী শুকিয়ে যাওয়ার কারণে যে মাইগ্রেশনের ব্যাপারটি, নদী পাড়ে নির্ভর করে থাকে কে? জেলে সম্প্রদায়ের মানুষ, জি যারা মৎস্যজীবী মানুষ, তারা নদীর সাথে সম্পর্ক। কিন্তু একটি নদী যখন শুকিয়ে যায়, জি তার দুই পাড়ে যখন চর জেগে ওঠে, এই চরের কিন্তু মালিক আর এই জেলে সম্প্রদায়ের কেউ হয় না। আচ্ছা এই মালিকটি হয় মেনল্যান্ডে বসবাস করা আপনার আমার মতো কোনো ভূমি ভূমি মালিক বা ক্ষমতাধর মালিক, প্রভাবশালী প্রভাবশালী ব্যক্তি ব্যক্তি। আর কি। সে তথাকথিত গিয়ে প্রভাবশালী। সে গিয়ে ওই জমিটার মালিক হয়। জি তখন এই জেলেটি কিন্তু ওখানে যদি নদী শুকিয়ে যাওয়ার পরে ওই জমিটার মালিক জেলে হতো, সে কিন্তু পেশা বদল করে অন্য কোথাও যেত না, জি সে ওখানকার কৃষক হতো, সেই জায়গাটি হওয়ার সুযোগ থাকে না। জি জি নদী কর্মী সহায়তার নির্বাহী পরিচালক জনাব জাহানুর রহমান, আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত ট্রোসা প্রকল্প দীর্ঘদিন নদী নিয়ে কুড়িগ্রাম জেলায় কাজ করছে, এ বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, তোষা প্রকল্প দীর্ঘদিন যাবৎ নদী নিয়ে কাজ করছেন। আমাদের পানি উন্নয়ন বোর্ড কাজ করে, জি এছাড়া স্থানীয় প্রশাসন
এবং স্থানীয় মানুষজন যে কাজগুলো করে জি এর পাশাপাশি তোষা প্রকল্প একই রকম কাজ করে, একই কাজের মধ্যে একটু ভিন্নতা আছে। আচ্ছা যেমন পানি উন্নয়ন বোর্ডের কাজ যেটি হয়, জি আমি সমালোচনাটি এই অর্থে করছি যে কেমনটি প্রভাব পড়ে। আচ্ছা পানি উন্নয়ন বোর্ডের কাজটি হয় হলো কোনো একটি এসি রুমে বসে যে নদী ব্রহ্মপুত্রে সুখের বাতি এলাকায় ভাঙতেছে, 5 জি কিলোমিটার জনপদ ভাঙছে। জি তো তারা হলো এখান থেকে একটা এস্টিমেট করলো যে ওখানে কি করতে হবে, এই এতগুলো জিও ব্যাগ ফেলতে হবে। আচ্ছা তোষা প্রকল্পে যে কাজটি হয়েছে সেটি হলো ওই জনপদের যেখানে নদী ভাঙ্গন আছে জি সেই জনপদের মানুষকে নিয়ে প্রথমে উঠান বৈঠক করেছে আচ্ছা যে আপনাদের এখানকার নদী ভাঙ্গন রোধের জন্য কি করা দরকার। জি তারা যে পরামর্শটি দিয়েছে যে এটি করলে আমাদের জন্য ভালো হয়, এবং ওই কমিউনিটির মানুষকে সাথে নিয়ে কাজটি করেছে। তারা কুড়িগ্রাম জেলার 7টি উপজেলায় কাজ করেছে আমার দেখা। আচ্ছা এর মধ্যে আমি একটি গেলাম নদীর উপারে, ব্রহ্মপুত্রের উপারে, এটি জিঞ্জিরাম নদীতে আচ্ছা তারা কাজ করেছে রৌমারী উপজেলায়, জি জাদুচ্চার ইউনিয়নে। তো এখানে দেখলাম যে স্থানীয় মানুষজন বলল যে তারা ওখানে যে 40টির মতো বাদ দিয়েছে, জি বাঁশের বান্ডাল করেছে। জি তো এই বাঁশের বান্ডাল 40টি যদি না হতো তোরসা প্রকল্পের ওই সময়ে জি উপস্থিত, এটি আহামরি টেকসই কোনো কিছু হয়নি। কিন্তু উপস্থিত যদি এটি না হতো তাহলে 4.5 শতাধিক বাড়ি সেগুলো হলো কয়েকদিনের ব্যবধানে সেটি ভেঙে যেত। আচ্ছা মানে উজানের ঢলটি এত বেশি ছিল। তো তোষা প্রকল্পের কাজটি এজন্যই ভালো এবং আমার দেখে পজিটিভ মনে হয়েছে, এবং এটি আমি কেন পানি উন্নয়ন বোর্ডের সাথে সংযোগ করে কথাটি বললাম যে এটি তোষা প্রকল্পের কাছ থেকে শেখার একটি বিষয় আছে। আচ্ছা যেখানেই সমস্যা সেই কমিউনিটির মানুষকে সাথে নিয়ে কাজটি করতে হবে, এবং এই তোষা প্রকল্পের যেখানে যে কাজগুলো হচ্ছে সেখানকার কমিউনিটির মানুষ কিন্তু ওখানে কাজ করছেন। জি যার একটি বাস আছে সে একটি বাস দিচ্ছেন, যার হলো বাস নেই সে নিজে ওখানে শ্রম দিচ্ছেন। জি পাশাপাশি তোষা প্রকল্প হয়তো আর্থিক কিছু সাপোর্ট দিচ্ছেন, জি কিন্তু সবাইকে নিয়ে কাজ করার যে জায়গাটি সেটি করছেন। ফলে কি হয় যে আমার যেহেতু শ্রম আছে, আমার কিছু টাকা আছে, আমার একটি বাস আছে ওখানে ওই প্রকল্পের মধ্যে, জি তাহলে আমার একটি অংশগ্রহণ থাকে এবং দায়িত্বের জায়গাটি বেড়ে যায়। আমার যখন কোথাও টাকা থাকে না, আমরা একটি কথা তো সবাই জানি জি যে সরকারি মাল দরিয়া মে ঢাল। জি তার মানে সরকার ওখানে বরাদ্দ দিয়েছে জিও ব্যাগ, ওই জিও ব্যাগ থেকে 2টা যদি আমি বাড়িতে নিয়ে যাই ফেলি, তাহলে আমার বাড়িতে ওই যে যখন ঢল আসে জি তখন আমি ওখানে আঙিনায় বিছাইতে পারি, জি বা পার্টি হিসেবেও ব্যবহার করে নদী পাড়ের অনেকে আছে। হ্যাঁ কিন্তু তোষা প্রকল্পে যখন আপনার টাকা ব্যয় হচ্ছে, আপনার শ্রম ব্যয় হচ্ছে ওখানে, তখন আপনি মনে করবেন এটা আমার নিজের জিনিস। জি তখন কিন্তু আপনি আর ওখান থেকে 2টা সরাবেন না, কাজটি করার সময় যত্নশীল হবেন। জি এটি আমার মনে হয় যারা ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পগুলো করবেন বা করেন তাদের এই চিন্তাটি করা দরকার যে স্থানীয় কমিউনিটিকে এঙ্গেজ করা, ন্যূনতম তাদের কাছে শোনা যে কোন সমস্যাটি কি করলে এটি সমাধান হয়। জি জি জনাব সঞ্জয় চৌধুরী, আরডিআরএস বাংলাদেশের নদী কার্যক্রম নিয়ে যদি আপনিও কিছু বলতেন। আচ্ছা, নিঃসন্দেহে আমি যদি বলি জিও, এনজিও বা আইএনজিও, জি এগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আচ্ছা সমন্বিতভাবে কাজ না করলে আসলে কাজটাকে এগিয়ে নেওয়াটা কঠিন। সেই জায়গায় আরডিআরএস বাংলাদেশ ভালো কাজ করছে আমার কাছে মনে হয়। আর আজকে এই যে একসাথে বসা গেল জি এবং নদী নিয়ে কিছু কথা হলো এবং কিছু মানুষ নদী নিয়ে শুনলেন, জি এবং সেই আয়োজনটা যে আমরা এখান থেকে পেলাম সেটাও একটা বড় কাজ, জি অনেক বড় কাজ। জি তো আমি যদি 1 মিনিট সময় পাই তাহলে আমি এর সাথে আরেকটু যুক্ত করে বলতে চাই। জি জি সেটা হচ্ছে যে ধরুন গ্রিন ইকো ফাউন্ডেশন আমরা যেভাবে চিন্তা করি, জি আমাদের যেমন স্কুল কলেজ ভিত্তিক কিছু গ্রিন ক্লাব অর্থাৎ পরিবেশ ক্লাব আমরা গঠন করি। জি আচ্ছা, আমরা মনে করি যে পরিবেশ সচেতনতা বা পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে একদম আমাদের শিশু বয়স থেকে আমরা যদি মানে তৈরি করতে পারি, জি সেক্ষেত্রে এটা একটা বড় কাজ দিতে পারে। আচ্ছা, জি সেই দিক থেকে আমরা স্কুলগুলোতে বিভিন্ন পরিবেশ ক্লাব মানে বিভিন্ন স্কুলগুলোতে পরিবেশ ক্লাব গঠন করছি। সেখানে পরিবেশ সুরক্ষার বিভিন্ন জায়গায় স্পেসিফিকভাবে কিন্তু আমরা নদী সুরক্ষাটাকে রেখেছি। জি আচ্ছা, নদী কেন্দ্রিক একটা সংস্কৃতি একটা গঠন করার আমরা চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে? যেমন কিছু শব্দে আমাদের একটু আছে আরকি যে আমরা নদী শাসন বলবো নাকি নদী পরিচর্যা বলবো। আমরা জি পরিচর্যা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। জি কারণ নদী আমাদেরকে সুরক্ষিত রাখছে।
তাকে আমার শাসন করার অধিকার আসলে আমার নেই, জি বরং পরিচর্যা করতে পারি, যত্ন করতে পারি। জি তো সেই জায়গা থেকে আমরা কিন্তু স্কুল কলেজ ভিত্তিক এই ক্লাবগুলো গঠন করে দিয়ে শিক্ষার্থীদেরকে একদম শিক্ষা জীবনে ছোটবেলা থেকে তাদেরকে নদী বা প্রাণ, প্রকৃতি, পরিবেশের সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি, যাতে করে ভবিষ্যতে তারা বড় হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে বসুক বা বেসরকারি দপ্তরে বসুক, কিংবা ব্যক্তিগত উদ্যোক্তা হয়ে তিনি শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করুক, জি যাই করুক, এই পরিবেশ সুরক্ষার বিষয়টা যেন সে নিজে থেকে মোটিভেটেড হয়ে কাজটা করে। জি তো সেই জায়গাগুলো আমার মনে হয় আরডিআরএস বাংলাদেশ বিভিন্নভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জি আর এইভাবে আস্তে আস্তে যদি বললাম তো সরকারি সংস্থা, বেসরকারি বা আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরডিআরএস বাংলাদেশ আরো একত্রিত করতে পারে, জি আরো কিভাবে আমরা একসাথে হয়ে কাজ করতে পারি, এটা একটা বড় কাজে দেবে বলে আমি বিশ্বাস করি। জি প্রিয় অতিথি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। শ্রোতা, এতক্ষণ শুনলেন নদ নদী, জেলে জীবন, নদী অধিকার, পরিবেশ ও নদী ভাঙ্গন নিয়ে বিশেষ আলাপচারিতা নদী কথন। আপনাদের সঙ্গে ছিলাম আমি লুৎফুন্নাহার হ্যাপি। অনুষ্ঠানটি রেডিও চিলমারি ৯৯.২ FM এর পাশাপাশি সরাসরি দেখলেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। আজকের এই বিশেষ আয়োজনে আমরা কথা বলেছি কুড়িগ্রামের প্রাণ নদ নদীকে ঘিরে মানুষের জীবন, জেলেদের সংগ্রাম, নদীর অধিকার, নদীর প্রাণ প্রকৃতি এবং নদী ভাঙ্গন নিয়ে। শ্রোতা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনায় এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।